নির্দিষ্ট করে দিলে কি হবে? নির্দিষ্ট করে দিলে তখন তুমি একটা সিদ্ধান্তে আসবা যে আমি মৌচাকের দিকে যাব। মৌচাকে যে আছে তার সাথে আমার দূরত্ব হবে 0 এবং তার সাথে আমার দূরত্ব হবে ২ কিলোমিটার। একটা রেজাল্ট। ওর সাথে 0, ওর সাথে ২ কিলোমিটার। আর এখানে হইলো যে 0 হইতে পারে, ২ কিলোমিটারও হইতে পারে। ২ টা উত্তর, কিন্তু ২ টা যেকোনো একটা হবে। আর নির্দিষ্ট করে দিলে ২ টা উত্তর, ২ টা একসাথে হবে। তার মানে দাঁড়াচ্ছে দিক ছাড়া এবং দিক সহ আমাদের মিনিং গুলো পাল্টায়া যায়। মিনিং গুলো পাল্টায়া যায়। তো সেক্ষেত্রে আমাদের কেবল মান দিয়ে আমরা কোনো গাণিতিক রাশিকে প্রকাশ করতে সক্ষম হই না। তো এই ধরনের ক্ষেত্রে আমার তখন দিকের উল্লেখ চলে আসে। তো দিক সম্বলিত যে গাণিতিক রাশিগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা দিক রাশি বা ভেক্টর বলি। আর দিক ব্যতীত, দিক ছাড়া যে রাশিগুলাকে আমরা ব্যবহার করি সেগুলাকে অদিক রাশি অথবা স্কেলার রাশি বলি আমরা। ঠিক আছে? তাহলে স্কেলার এবং ভেক্টর রাশি এদের পার্থক্য আছে। পার্থক্য কি আছে? ওই তুমি জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয়। জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে হয়। জ্যামিতিক নিয়মে যোগ বিয়োগ করতে হয়। সাধারণ যোগ আর ভেক্টরের যোগ এক হয় না। ঠিক আছে? আর ভেক্টর যোগ বা গুণ, ভাগ ইত্যাদি করা যায়। সেক্ষেত্রে ভাগফল, গুণফল ইত্যাদি কখনো কখনো ভেক্টর হয়, কখনো কখনো ভেক্টর নাও হইতে পারে। আবার ভেক্টর তোমার সাধারণ বীজগণিতীয় যে নিয়মগুলো আছে সবগুলো মেনে নাও চলতে পারে। এই পার্থক্যগুলো ভেক্টর রাশি এবং স্কেলার রাশির আছে। তা এখন আমরা আরেকটা উদাহরণ বলি যে তুমি এবং তোমার ফ্রেন্ড ফুটবল খেলতেছো। তা ফুটবলাররা কি করে? ২ টা বল দিয়ে খেলে না ১ টা বল দিয়ে খেলে? হ্যালো, 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 হ্যালো। একটা স্যার। স্যার একটা। আল্লাহ বাঁচাইছে। তবু তো কিছু না করলে কি করতাম? তো একটা বল দিয়ে খেলে। তাহলে একটা বল এরকমও হয় না যে অপোনেন্টরা কি করছে? তোমার গোলকে তোমার গোলবার হচ্ছে তোমার এদিকে। তোমার গোলবার হচ্ছে এদিকে। তুমি নিশ্চয়ই এদিকে মারবা না, তাই না? তুমি বলটাকে ডান দিকে নেওয়ার চেষ্টা করবা। তাহলে এখানে যে মিডফিল্ডে যে ডিফেন্ডার ছিল, মিডফিল্ডে যে তোমাকে ট্যাকেল করবে, সে কি চাইবে? বিপক্ষের লোক, সে চাইবে বলটা এদিক যাক। তাহলে সে বাম কি দিকে করলো? সরাই দিবে। হ্যাঁ, বাম দিকে সরাইতে চাইবে। তো যাই হোক, বাম দিকে সরাইতে না পাইরা সে দেখলো যে তার একটা তার পক্ষের একজন প্লেয়ার এই অবস্থানে আছে। তো তখন সে কি করলো? এখান থেকে দৌড়ায় আইসা তোমার এখানে কিক করলো। তাহলে তোমার এই পক্ষের লোক কিক করছে এইদিকে, আর এই পক্ষের লোক এদিক থেকে দৌড়ে আইসা কিক করছে কোন দিকে? তোমার এদিকে। যে ২ টা বল কাজ করতেছে। একটা এই বরাবর একটা বল কাজ করতেছে, একটা সবুজ বরাবর বল কাজ করতেছে, রাইট? জি আমরা স্যার। এটা আলাদাই করে দেই, ওটাকে নীল বানায় দেই। একটা সবুজ এবং একটা নীল। ২ দিকে বলটা কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে একটা বস্তুর উপরে যদি একাধিক বল কাজ করে এবং তার যদি আলাদা আলাদা দিক হয়, তো সেই ক্ষেত্রে আমার বলের লব্ধির একটা ব্যাপার চলে আসে যে বলটা কোন দিকে যাবে তাহলে? বলটা সামহোয়ার এদিকে যাবে। এদিকে এবং এদিকে। না সে এদিকে গেছে, না থেকে সবুজের দিকে গেছে, না সে এই নীলের দিকে গেছে। সে গেছে বা যাবে, যাওয়ার সম্ভাবনা আছে লালের দিকে। পসিবিলিটি আছে। কথা বুঝতে পারছো? তার মানে দাঁড়াইতেছে যে তোমার একাধিক বল কাজ করলে সে এবং সেটা যদি দিকযুক্ত হয়, তখন সেটাকে আমরা একাধিক ভেক্টর রাশি বা কম্পোনেন্ট হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এইটা একটা ভেক্টর, ঠিক আছে? এইটা একটা ভেক্টর, ব্লুটা একটা ভেক্টর এবং এইটা হইতেছে এই ২ টা ভেক্টরের লব্ধি, ক্রিয়ার ফল। ঠিক আছে? এদিকে মনে করো ১০ নিউটন দিছ, বল দিছিল, লাথি দিছে ও। আর ও এদিক থেকে আইসা দিছে মনে করো ১৫ নিউটনের লাথি দিছে। তো
10 আর 15 মিলে একটা কম্বিনেশন পাওয়া যাবে। সেইটা দেখা গেছে এই বরাবর যাবে। তো আমরা যদি ও ধইরা নেই আমাদের বলের প্রয়োগ বিন্দু, ও এ বরাবর একজন লাথি দিছে, OB বরাবর একজন লাথি দিছে। আর বল চইলা গেছে কোন দিকে? OC বরাবর। তো স্যার কেন এটা হইলো? এটা হইলো কি? ২ টা বল কাজ করার ফলে ২ টা বল পরস্পরকে মিনিমাইজ কইরা যে দিকটা নির্ধারিত হবে বলের, বলটা কি করবে? সেই দিক বরাবর সরবে। কথা বুঝতে পারছো তো কেন ভেক্টর রাশির প্রয়োজন আছে? বুঝতে পারছো? তার মানে ও একদিকে মারছে, ও একদিকে মারছে। তাহলে এই দিকে কিন্তু কেউই মারে নাই। OC এর দিকে কেউই মারে নাই। কিন্তু বল সরছে কোন দিকে? OC এর দিকে। তাহলে তোমার দেখা যাচ্ছে যে তোমার ভেক্টরটা যোগ বিয়োগ করতে হইলে আমাকে কি করতে হয়? দিকের একটা ব্যাপার আছে এবং সেটা তুমি যদি দেখাইতে চাও যে বল মারছে, তাহলে কি একটা নির্দিষ্ট জ্যামিতিক রেখার বরাবর তোমাকে দেখাইতে হয়। যেমন আমি সবুজ একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি। তাহলে এই যে এই অ্যারো চিহ্নটা যে দেখাইছে একটা রশ্মি চিহ্ন, আসলে এই রশ্মিটা কি একটা সরলরেখার অংশ না? এটা একটা সরলরেখার অংশ। তাহলে এর মাধ্যমে দিয়ে আমি 10 নিউটন OB বরাবর দেখাইছি। তারপর 15 নিউটন OA বরাবর দেখাইছি। ঠিক আছে? তাহলে যেই সরলরেখা দিয়ে আমি বল এবং দিক সহকারে উল্লেখ করলাম, ভেক্টরের সেই রকম জ্যামিতিক সরলরেখাগুলোকে আমরা বলি ভেক্টরের ধারক রেখা। আদারওয়াইজ কিন্তু তোমাকে আমি বলতে পারবো না। আমাকে মুখে বলতে হবে, এই দিকে বল মারছিল, ও এই দিকে মারছে। এই দিকটা যখন তুমি হিসাব করতে যাইবা, তখন তোমার ওই আর এই খুঁজে পাওয়া যাবে না। মুখে তো বলা যায়, এই বরাবর বলটা মেরেছিল, ওই বরাবর বলটা মেরেছিল। এটা তো বললে হবে না তোমাকে। তোমাকে তখন দেখায় দিতে হবে সরলরেখা একটা এঁকে, তাকে দিয়ে তুমি ওই ভেক্টরটাকে চিহ্নিত করবা। তাহলে ভেক্টর প্রকাশের জন্য জ্যামিতিক উপায়ে প্রকাশ করার জন্য যে সকল তোমার সরলরেখাগুলো ব্যবহার করা হয়, সেই সরলরেখাকে উক্ত ভেক্টরের ধারক রেখা বলে। ঠিক আছে? তার মানে আমাকে ভেক্টর প্রকাশ করতে হইলে কতগুলো ধারক রেখার প্রয়োজন আছে। আর সেই ধারক রেখার যে অংশটা দিয়ে আমি ভেক্টরকে প্রকাশ করতেছি, সেই ভেক্টরের জন্য একটা শুরুর বিন্দু আছে, একটা শেষের বিন্দু আছে। বলটা শুরু হইছে কোথায়? ফোর্সটা যে কাজ করতেছে 10 নিউটন, বল শুরু হইছে এখানে না? এখানে শেষ শুরু হইছে। শেষ হইছে কোথায়? এখানে। আবার তোমার 15 নিউটন বলটা কোন দিকে কাজ করতেছে? ও এ বরাবর কাজ করতেছে। তাহলে এখানে শেষ হইছে। শুরু হইছে কোথায়? ওতে। ও হইল পয়েন্ট অফ অরিজিন। তাহলে এই ২ টা কাজ করার ফলে বলটাতে যদি একাধিক বল কাজ করতে, একবার তুমি যদি ওই আরেকটু খেয়াল কইরো, হ্যাঁ? তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে বুঝাই। ২ জন লোক বল পাস করতে যাচ্ছে। এ বি কে দিচ্ছে, হ্যাঁ? আবার কি করছে? বি একটু আগায় গেল, এ কে দিচ্ছে। ঠিক আছে? এ বি কে দিচ্ছে, বি এ কে দিচ্ছে। ঠিক আছে? এই বরাবর ও ধাক্কা দিছিল, ও আবার তাকে এই বরাবর ধাক্কা দিয়ে দিছে। ফলে দেখো তো এই বলটা কি শেষে গিয়ে সরলরেখা বরাবর গেল না? জি স্যার। বুঝতে পারছো তো? তার মানে ২ টা বল কাজ করলে ২ টা বলের মিলে একটা ৩ নাম্বার বল তৈরি হয়। এই ৩ নাম্বার বলটাই হইতেছে আমার লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স, সমন্বিত বল। ওই যে গতিতে পড়ছো তোমরা, একটা গাড়ি উপরে 10 নিউটন বল প্রযুক্ত করা হইছে, বলটা এটা এদিক যাচ্ছে। আর কি ওই রাস্তার আবার ১ নিউটন বিপরীত দিকে কি ছিল? ঘর্ষণ বল ছিল। তখন তোমরা কি করো? ২ টা বলের ক্রিয়ারত থাকা অবস্থায় কার্যকর বল নির্ণয় করার জন্য কি করো? 10 নিউটন থেকে ১ নিউটনটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিয়ে বলো যে গাড়ির উপর কার্যত বলের মান কত? ৯ নিউটন, রাইট? কিন্তু এইটা তো মনে করো বিপরীত বল সমান রেখায়, একই রেখায় বিপরীত দিকে কাজ করতেছে ঘর্ষণ বলটা। ওই ১০ নিউটন দিছো যেদিকে, ঠিক ১ নিউটন তার ঠিক সমান উল্টা দিকে যাচ্ছে। একই রেখা বরাবর। কিন্তু সব ক্ষেত্রে তো এটা নাও হইতে পারে, তাই না? সব ক্ষেত্রে তো এর থেকে বিতে গেছে, এইটা একটা হইলো। আর বি থেকে এতে আসছে, এইটা একটা হইলো। বি থেকে এতে আসছে। এটা হলো সমান এবং বিপরীত দিকে। তার মানে এটা হলো AB, আরেকটা হলো তোমার BA। কিন্তু এই ক্ষেত্রে ২ টা ভিন্ন সরলরেখায় ২ টা বল ক্রিয়া করছে। এই একটা সরলরেখায়, এই একটা একই সরলরেখায় তারা কাজ করে নাই। ফলে কি হইছে? ওর এদিকে ধাক্কা দিছে, আর ও দিছে ধাক্কা দিছে, এদিকে ধাক্কা দিছে।
হ্যাঁ, এও ধাক্কা দিছে, ও ধাক্কা দিছে। বলটা ২ টা কাজ করতে, করতে কি করছে? এর থেকে ও এর থেকেও সইরা গেছে, ও বির থেকেও সইরা গেছে। ওসি বরাবর তারা কি করছে? ক্রিয়ারত হয়ে গেছে। তার মানে ওসি হইল এই ওএ আর ওবি ভেক্টরের লব্ধি। আমি যদি এটাকে বলটাকে লিখতে চাই তাহলে লিখতে হবে ও টু এ। মানে ওর থেকে এ এর দিকে বল প্রযুক্ত হইছে। আবার ওর থেকে বি এর দিকে বল প্রযুক্ত হইছে। ওর থেকে সি এর দিকে সমষ্টি বল পাওয়া গেছে। গট ইট? তার মানে যেখানে বলটা শুরু বা যেখানে ভেক্টর রাশিটা শুরু সেখানটাকে বলি আমরা আদি বিন্দু বা অরিজিন। আর যেখানে গিয়ে তোমার সে প্রান্ত বিন্দু যেদিকে গেছে সেই দিকের যে বিন্দুটা সেটাকে বলি আমরা তার পয়েন্ট অফ টার্মিনেশন অথবা প্রান্ত বিন্দু। ঠিক আছে? বা সমাপ্তির বিন্দু। কথা বুঝতে পারছি আমরা? তাহলে ভেক্টরকে বীজগণিতীয় রাশি দিয়ে প্রকাশ করা যাবে না, জ্যামিতিক রেখা দিয়ে প্রকাশ করতে হবে। এই জ্যামিতিক রেখাগুলাকে বলবো আমরা ওই ভেক্টরের ধারক রেখা। আর যেখান থেকে শুরু হইছে তাকে বলবো আদি বিন্দু। আর যেখানে গিয়েছে টার্মিনেট হইছে তাকে বলবো আমরা প্রান্ত বিন্দু বা পয়েন্ট অফ টার্মিনেশন। ঠিক আছে? যেটা ইচ্ছা বলতে পারি। চলো আমরা একটু আগাই। গেল এটা স্কেলার রাশি, ভেক্টর রাশির উদাহরণ দিছে। ভেক্টর রাশি জ্যামিতিক প্রতিরূপ, এই যে যেটা আমরা বললাম যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা হয়। তাহলে এখানে তোমার যেখান থেকে শুরু সেটা আগে থাকবে, যেখানে শেষ সেটা পরে থাকবে। আর যেখান থেকে শুরু সেখান থেকে দাগটা হবে কি যেদিকে শেষ তার দিকে। আবার তোমার কেবল এ বি এর দৈর্ঘ্যটা যদি কেবল পরিমাপ করতে চাও, এর থেকে বির দিকে গেছে, এর থেকে বির দিকে গেছে, তার মানে এ টু বি। শুধু যদি এ বি এর মাঝখানে দূরত্ব কত, এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে দূরত্ব কত নির্ণয় করতে চাও, তখন দিকের প্রয়োজন হয় না। শুধু মানের জন্য কি প্রয়োজন হয় না? দিকের প্রয়োজন হয় না। তখন এ বি এর মডুলাস নিবা। মডুলাস নেওয়া মানে কি? তুমি যে দিকে গেছো তোমার ফ্রেন্ড তার উল্টা দিকে গেছে। তোমার দূরত্ব যদি ধনাত্মক হয় তোমার তোমার ফ্রেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি হবে? ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে সেক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক বাদ দিয়ে যদি আমি জিজ্ঞেস করি তোমরা মোট কতটুকু পথ গেছো, তুমি কতটুকু গেছো, ও কতটুকু গেছো, তুমি কি বলবা আমি 5 মিটার মাইনাস গেছি, ও 5 মিটার প্লাস গেছে? সেটা কিন্তু বলবো না। তুমি বলবা কি আমি 5 মিটার গেছি, ও 5 মিটার গেছে। তারপরে যদি বলছে দুজনকে একদিকে গেছিলা, না স্যার আমরা দুজনে বিপরীত দিকে গেছি। তারপরে যদি জিজ্ঞেস করি তাহলে ভেক্টর হিসাবে যদি তোমারটা ধনাত্মক মান হয় তাহলে সাজিতেটা কি হবে? তখন বলবা ঋণাত্মক। ঋণাত্মক মান। তাহলে কেবল সংখ্যার মান চাইলে দিকের কথা উল্লেখ না থাকলে প্রথম ধাপে কয়টুকু গেছো সেটা যদি বাই করতে চাই তখন কি করতে হয়? এ টু বি বা বি টু এর জন্য এ টু বি বা বি টু এ, তুমি এর থেকে বিতে গেছো, বি থেকে এতে আসছো। তো এর থেকে বিতে গেলে বি থেকে এতে আসলে যাওয়ার সময় তুমি 5 মিটার দূরত্ব অতিক্রম করছো, আসার সময়ও তুমি 5 মিটার দূরত্ব অতিক্রম করছো। তাহলে সেটা হইতে পারে ভেক্টর বিবেচনা যদি সরণ বলি তাহলে এইটা হলো প্লাস, আর এইটা যদি উল্টা দিকে সরণ হলে কি হবে? মাইনাস। আর শেষে তুমি কোথায় গিয়ে পৌঁছলা? এতে পৌঁছলা। তোমার সরণের মান কত? এই দুটো যোগ করলে পাওয়া যাবে কত? 0। অর্থাৎ যেখানে শুরু করছিলে সেখানেই শেষ। আর যদি কেবল তুমি দৈর্ঘ্যের মানটা জানতে চাও যে কত দূরত্ব অতিক্রম করা হয়েছে, তখন তোমার এ বি এর সংখ্যামান যেটা প্লাস মাইনাস বাদ দিয়া শুধু 5 মানটাকে নেওয়ার জন্য আমরা কি করব? মডুলাসকে ব্যবহার করব। কথা বুঝতে পারছি এই কথাটা? মডুলাস কেন আসলো, পরম মান কেন আসলো? বুঝতে পারছি? কেবল দূরত্ব বিবেচনা করার জন্য আমার কি আসবে? আমার মডুলাস বা পরম মানটা চলে আসবে। ওতে আর দিক থাকবে না। ভেক্টরে যদি পরম মান নেই ওতে আর দিকের হিসাবটা থাকে না। ঠিক আছে? তা ধারক রেখা বুঝছি। স্যার হ্যাঁ, মাইনাসটা বিপরীত দিকের জন্য দেওয়া হয় না? হ্যাঁ, মাইনাসটা বিপরীত দিকে দেওয়া হয়। যাকে প্লাস দিছো তার বিপরীত দিকে দেওয়া হয়। আর যদি মডুলাস নেওয়া হয়, মডুলাস না হলে শুধু বিপরীত প্লাস মাইনাস কিছুই না, হুদা দূরত্ব 5 মিটার, নট 5 মিটার প্লাস, নট 5 মিটার মাইনাস, অনলি 5 মিটার। সংখ্যা মান, কেবলমাত্র সংখ্যা মান। মডুলাস দিয়ে কেবলমাত্র আমরা সংখ্যা মানকে বুঝাবো। তারপরে আসি ভেক্টরের সমতা ও বিপরীত ভেক্টর। ভেক্টরের সমতা মানে কি হইতেছে? তুমি 5 মিটার ডাইনে গেছো আর তুমি 5 মিটার বামে গেছো। তাহলে এইটা হলো কি? অথবা তুমি প্রথম 1 মিনিটে 5 মিটার গেছো, মিনিট MIN, মিনিটে 5 মিটার গেছো, এবং একই দিকে দ্বিতীয় 1 মিনিটে তুমি আরো 5 মিটার গেছো। সেকেন্ড 1 মিনিটে তুমি 5 মিটার গেছো। দুইটা মানই কি? সমান। প্রয়োজনীয় সময় কি? সমান। ঠিক আছে?
তাহলে দেখো যদি এটাকে সুন্দর করে আমি প্রেজেন্ট করতাম তাহলে এ টু বি আর বি টু সি কি হইতো? এ টু বি যা, বি টু সি ও তা। কেন স্যার বি টু সি তা হবে কেন? দুইটা কারণে হবে। নাম্বার ওয়ান, একই সময় লাগছে। নাম্বার টু, সেটা হলো গিয়া তোমার এর থেকে বি দূরত্ব যা, বি থেকে সি এর দূরত্ব তা, এবং এর থেকে বি এর দিক যা, বি থেকে সি এর দিকও তা। বাঁ দিক থেকে ডান দিকে গেছে, এর থেকে বিতে গেছে, আর পরেরটা গেছে বি থেকে সি এর দিকে। তার মানে কি সম্পূর্ণটাই কি ডান দিকে, এবিও ডান দিকে, বিসিও ডান দিকে। তাহলে এই দুইটা ভেক্টরের দৈর্ঘ্যের মান সমান, এবি বিসি দৈর্ঘ্যের মান সমান এক, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদের দিকও একই দিক, ডান দিক। তো সুতরাং দুইটা ভেক্টর তখনই সমান হবে যদি তাদের দৈর্ঘ্যের মান সমান হয়, নাম্বার ওয়ান। যদি তাদের দিক সমান হয় বা দিক একই হয়, নাম্বার টু। নাম্বার থ্রি আরেকটা আছে, যে আমরা যখন লাইনে দাঁড়ায় স্প্রিন্ট দৌড় যখন দেই, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি আর তোমার পাশে যে এ একজন প্রতিযোগী, বি একজন প্রতিযোগী, তোমরা দুইজন যদি এমন হয় যে তোমাদের স্ট্রেংথ সমান হয়ে গেছে কোনো কারণে, তুমি একটু পরিশ্রান্ত ছিলা ও অথবা একটু ফাস্ট ছিল, বাট দুইজনের মধ্যে কি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান হয়ে গেছে, তাহলে আমি কি তোমাদের দুইজনকে বিজয় করতে পারবো, নাকি একজনকে বিজয় করব, নাকি কাউকে বিজয় করব না? আমরাই দুইজনকে বিজয় করতে হইব অথবা একজনকেও করব না। কারণ কি? কারণ হইল দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমান। তার মানে এ এবং বি একই দিকে দৌড়াইতেছে, তারা ভিন্ন লাইনে দৌড়াইতেছে, বা তাদের অতিক্রান্ত দূরত্ব কি একই, এবং তাদের দিক কি একই। সেক্ষেত্রে তোমাদের দুইজনের স্ট্যাটাস কি? টাই বা সমান। রাইট 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 হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইটাও কিন্তু ভেক্টর সমান হবে। তার মানে ভেক্টর সমান শর্ত কি? ধারক রেখা দুইটা এক, দুইটা এবি ভেক্টর আর বিসি ভেক্টরের ধারক রেখা এক, দৈর্ঘ্যের সমান এক মানে সমান। একটাই ধারক রেখা, মানে একটা রেখারই বড় লম্বা রেখার মধ্যে ছোট করে দুইটারে টুকরা করে এবি বিসি দেখাইছি। এটা তো আরো বাড়ছে না, আরো বাড়তে পারে না? আমি এখান থেকে এবি দেখাইছি, এ টু বি, আর এখান থেকে দেখাইছি বি টু সি। তাই ধারক রেখাটা কি তোমার, এটা নাম দিয়ে দিই আমরা ইএফ। ধারক রেখা হলো ইএফ, বুঝছো? তাহলে একই ধারক রেখা হইতে পারে, আবার তোমার কি হইতে পারে, তোমার দৈর্ঘ্য সমান হইতে পারে, তারপর তোমার একই দিক হইতে পারে, আবার একই দিক দৈর্ঘ্য সমান কিন্তু ধারক রেখা এক না, ভিন্ন। তো সেই ক্ষেত্রে সমান হওয়ার শর্ত হইল ধারক রেখা দ্বয়টাকে কি করতে হবে? সমান্তরালে হইতে হইব। কথা বুঝছো? সমান্তরাল হইতে হইব, তাহলেই তোমাদের অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে ভেক্টর সমতা বুঝলাম। বিপরীত ভেক্টর, যেদিকে গেছো, তুমি মনে করো বাসা থেকে স্কুলে গেছো, এটা যদি তোমার ভেক্টর হয়, একটা ভেক্টর রাশি হয়, তাহলে তোমার বিপরীত ভেক্টর হবে স্কুল থেকে বাসায় আসা, যদি একই পথে আসো। রাইট? জি স্যার। সবাই বুঝছি? যারা আছো আর কি, এটুকু বুঝছি, কনসেপচুয়াল বিষয়টুকু বুঝছি, ধারণাটুকু নিতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার কাছে মজা লাগে ভেক্টর, উপরের ক্লাসের ভেক্টর আরো মজার, জটিল, ভালোই জটিল, বাট ডেফিনেটলি ইন্টারেস্টিং। আর আরেকটা ব্যাপার হচ্ছে উচ্চতর ফিজিক্সে, উচ্চতর ম্যাথমেটিক্সে, ফিজিক্সে তো অবশ্যই, ফিজিক্সে তুমি থিওরিটিক্যাল ফিজিক্সে ইউ ক্যান নট ডেফিনেটলি ওয়ার্ক উইদাউট ভেক্টর। তুমি অবশ্যই পদার্থবিজ্ঞানের উপরে লেভেলে পড়তে গেলে ভেক্টর ছাড়া পড়তে পারবা না। তো সুতরাং it is our duty to complete this chapter properly in নিচু ক্লাস। বুঝাইতে পারছি কথা আমার? যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইউ মে আস্ক মি, আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, জিজ্ঞেস করতে পারো, আই উইল ডেফিনেটলি গোনা আনসার দ্য কোশ্চেন। তাহলে বিপরীত ভেক্টর বুঝলাম, যে বিপরীত ভেক্টর হলো এবি, যদি তোমার ভেক্টর এবি একটা যদি ভেক্টর হয়, এবি ভেক্টরের বিপরীত ভেক্টর হবে কি তোমার বিএ।
ঠিক আছে? এই নিয়মে যদি আমরা যাই আর এই তোমার যে ভেক্টর এবং যেকোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের সমষ্টি হইতেছে কি তোমার 0। কেন বলো তো? কেউ বলতে পারবা? স্যার প্রশ্নটা একটু আরেকবার করুন স্যার। যেকোনো একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে যোগফল 0 হয়। যেমন AB একটা ভেক্টর, মানে A থেকে B এর দিকে, হুম। প্লাস দিছি আমরা B থেকে এর দিকে একটা ভেক্টর। এটা সমষ্টি কি হবে? 0 হবে। কেন? কারণ তুমি যদি A থেকে দৈর্ঘ্য B যদি স্যার সমান হয়, হ্যাঁ, দৈর্ঘ্য সমান হইলেও 0 হবে। কারণ কি? তুমি A থেকে B তে গেছো, আবার B থেকে A তে প্লাস আসছো। মাইনাস হ্যাঁ, প্লাস মাইনাস গিয়ে কি তোমার আগে পরে মানে যেখানে শুরু করছিলা 5 মিনিট পরে দেখবা তুমি সেই জায়গায় আছো। তা তোমার স্মরণের মান জিজ্ঞেস করলে তুমি কি বলবা? স্যার আমি তো 1 ফোঁটা সরি নাই। 0 0। 0 স্যার। তার মানে দুইটা বিপরীত ভেক্টরের সমষ্টির মান হয় কি? 0 হয়। ঠিক আছে? আরেকটা শর্তে দুইটা ভেক্টর সমান হইতে পারে, জানো তো? আরেকটা শর্তে, কি শর্তে? মনে করো এবি ভেক্টর আর বিসি ভেক্টর সমান, আমি বললাম সমান। ঠিক আছে? কিন্তু আমি বললাম যে তারা একই সরলরেখায় অবস্থিত না। আবার বললাম তাদের ধারক রেখাগুলি সমান্তরাল না, কিন্তু তারা পরস্পর সমান। তার মানে একই সরলরেখায় হইলে তো সমান হওয়ার কথা। আবার রেখাদ্বয়, ধারক রেখাদ্বয় সমান্তরাল হলেও সমান হওয়ার কথা। কিন্তু এই দুইটার একটাও সে মানছে না, তারপরে সমান হইছে এবং সঠিক হইছে। এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক। দুইটা ভেক্টর ধারক রেখা এক না হইলে, ধারক রেখা দুইটা সমান্তরাল না হইলে, তারা যদি আলাদাভাবে শূন্য ভেক্টর হয়, আলাদাভাবে শূন্য ভেক্টর হয়, এবিও শূন্য তো বিসিও শূন্য, তার মানে শূন্য ভেক্টর শূন্য সমান থাকলে হবে। তো আর দিকের কোনো যায় আসে না, কথাই আসে তার না। মানও নাই দিকও নাই। তার মানে কি হইতেছে? ভেক্টর তাহলে সমান হওয়ার শর্ত কি পাইলাম? ধারক রেখা এক, ধারক রেখা সমান্তরাল, দৈর্ঘ্য সমান, দিক একই, অথবা তারা আলাদাভাবে শূন্য, মানে উভয় শূন্য। কেন সমান? কারণ তাদের মান শূন্য, তাই তারা সমান, শূন্যর বিবেচনায় সমান। ঠিক আছে? তো এই তিনটা শর্তে আমাদের দুইটা ভেক্টরের সমতা আমরা দেখাইতে পারবো। তারপরে আসি তোমার ধারক রেখা, বলছি যে এই যে এখানে ক খ গ বলে দিছে। এই আবার তোমার সমতার সংজ্ঞা থেকে, ওই যে দুইটা ভেক্টরের সমতা, সমতা থেকে আবার তোমার ওই যে দেখাইছে ইউ সমান ইউ ভেক্টর, ইউ সমান ভি হলে ভি সমান ইউ, ইউ সমান ভি হলে ভি সমান ইউ, এটা আমরা জানি। কিন্তু ভেক্টর এটা হলো বীজগণিতে জানি আমরা, এই ক খ গ এগুলো তাহলে বীজগণিতের ক্ষেত্রে আমরা সহজে জানি। হ্যাঁ, কেন স্যার বুঝলাম না, কি জানি কইলেন আপনি? যেটা কইছে সেটা হইলো যে 5 সমান 2, এই কথা যেমন সত্য, 2 সমান 5 এটাও সত্য। যদি উপরেটা সত্য হয় তাহলে নিচেটাও কি সত্য। যদি এটা আমি উদাহরণ দিছি 2 5 তো আর সমান না, তাহলে তোমার কি এটা যদি 5 হয়, 5 আর 2 যদি সমান হয়, তো 2 আর স্যার 5 এটা ও কি প্রমাণ হবে? করা হয়েছে 2 আর 5 সমান। ওই যে ওইটা বর্গ করে আলাদা ফ্যা আমি ভাল লাগে না বলি। যাই হোক, করছে, তুই আরেকবার করিস। জোর কইরা করছে। হ্যাঁ, জোর জবরদস্তি, ওই যে লজিক দিয়া জানতাছে এটা হইছে না, তারপরে লজিকে এটা হইছে সমীকরণ দিয়া। এই জন্য সমীকরণ আর অভেদের প্রবলেম আছে, বুঝছিস তো? অভেদ হলো সবার জন্য সত্য, আর সমীকরণ গুলা সে যেই সম্পর্কতে আসছে সেই সম্পর্কে সে সাপোর্ট করে না। তাহলে সমীকরণ থেকে যা পাওয়া যায় সবসময় তা সঠিক না। আচ্ছা, গেল। তাহলে যদি ইউ যদি ভি এর সমান হয়, অর্থাৎ এক্স যদি ওয়াই সমান হয়, আর এক্স যদি জেড এর সমান হয়, তাহলে কি হবে? ওয়াই জেড নিজেরাও সমান হবে। কথা বুঝতে পারছিস তো? এক্স যদি জেড এর সমান ওয়াই সমান হয়, আর এক্স যদি জেড এর জি সমান স্যার, হয়, তাহলে ওয়াই জেডও কি সমান হবে। এগুলো আমরা জানি, সমান। এগুলি আমরা বীজগণিতে জানি। স্যার এখানে তাহলে আবার নতুন করে দিচ্ছে ঢং করতে। ঢং করতে এই কারণে দিছে, যেহেতু আমরা আগে বলে ফেলছি vector are different. Vectors are different. Firstly, secondly, they don't add, they don't subtract with the algebraic function does. তো অ্যালজেব্রাতে বা বীজগণিতে যেভাবে যোগ বিয়োগ হয় সেইভাবে ভেক্টরের যোগ বিয়োগ হয় না। এটা আমরা আগে বলে ফেলছি। বলে ফেলানোর পরে কোশ্চেন চলে আসছে, স্যার বীজগণিতে যা যা মানে ওগুলো কি ও মানে? সবগুলি মানে না, কিছু কিছু মানে, কিছু কিছু মানে না।
তাহলে এই যে এখানে যেগুলি আছে সেগুলি মানছে যে এক্স যদি ওয়াই সমান হয়, ওয়াই যদি জেড এক্স যদি জেড এরও সমান হয়, তাহলে তোমার জেড আর ওয়াইও সমান হবে, যেহেতু তারা একই রাশির সাথে সমতা প্রদর্শন করছে। সেই রাশিটা কি বা পদটা কি, সেটা হলো এক্স। জেড এক্স এর সাথে সমতা প্রকাশ করছে, ওয়াই সাথেও সমতা প্রকাশ করছে। গ্যাট ইট, গ্যাট ইট, গ্যাট ইট, গ্যাট ইট, গ্যাট ইট, গ্যাট ইট। এই ভেক্টর পড়ানোটা জটিল। জটিল মানে কি, আমার পুরাটা পড়াইতে কিন্তু যথেষ্ট স্যার সময় এখন লাগে। তো সব সেই ব্যাচেরই ক্লাস একসাথে না স্যার ম্যাথ? হ্যাঁ, আল্লাহ চাহে তো। হ্যাঁ স্যার, কি তো আসেনি, সবাই ইনভাইট দিতে হবে স্যার, দিতেছি। দিয়া দাও, দৌড়ে দিয়া দাও। আয় আয় আয়। আমি 1 মিনিট আমি একটু পানি খাবো, গলা শুকায় গেছে। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ মালিক আলামিন রহমত করে। হ্যাঁ, আল্লাহ, যেমন হেডফোনের কি হলো এটা? হ্যাঁ, পোলাপান আইছে, বাকিরা কেউ আইছে?
জি স্যার আসছে। আচ্ছা না স্যার আসেনি। আচ্ছা, যাই হোক। আউচ। ইয়ে রায়ান, আসো। শেখ মামু কি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। ওদেরকে দিয়ে দাও একটু ইনভাইট। স্যার দিছি তো, রুমিকে দেখাইতেছে স্যার আনএভেলেবল, সামিন রিজেক্ট করে দিছে। হ্যাঁ, আর রোমাঞ্চ তো স্যার এখনো মানে ক্লাস করার অবস্থায় নাই মনে হয়। আচ্ছা আচ্ছা। অর্পণ অর্পণরে আমি দিয়ে দিই। আমি অর্পণরে না, তাইসিরে যদি থাকে আমি অর্পণরে দিচ্ছি। তুমি এক্লাসুজ্জামান। স্যার আমি তো আছি। আসো। আসসালামু আলাইকুম। অল্পন আছে স্যার। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। স্যার অল্পন আছে। মুস্তাহিদ আছে? জি স্যার। হুম। না স্যার মুস্তাহিদ নেই। না স্যার ইনভাইটেশন পাঠাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর ওই তাইসিরে পাঠাইতে পারো, যদি পাইলো তো পাইলো ছ্যাবরা। যাই হোক, তাহলে আমরা যেটা বলতেছিলাম, তাহলে তুমি যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা, মানে তিনটা বাহুতে তিনটা বল তুমি দেখাও, যে একটা বল এর থেকে বি এর দিকে কাজ করতেছে নিউটন, এটার নাম দিই আমরা ইউ। একটা বল কাজ করতেছে, আর একটা বল কাজ করতেছে তোমার এই ভি এই বরাবর, আর একটা বল কাজ করতেছে ডাব্লিউ এই বরাবর। তার মানে এর থেকে বি এর দিকে ইউ, বি থেকে সি এর দিকে ভি, এবং সি থেকে এর দিকে তোমার ডব্লিউ। এর নিচ দিয়ে দাগ দিতে হয়, বা তুমি সি এ লিখতে পারো। দুই ভাবে লেখা যায়। ভেক্টর কিভাবে লিখতে হয় সেটাও দেখাচ্ছি তোমাকে। সি থেকে এ দিতে পারো, ইউ কে লিখতে পারো এর থেকে বি, অথবা ইউ লিখে তার নিচে একটা আন্ডারলাইন করতে পারো। আর এটাকে লিখতে পারো কি, ভি কে লিখতে পারো কি ভি ভেক্টর, বা ভি বলটা হবে বি থেকে সির দিকে। সেক্ষেত্রে যেহেতু যেখান থেকে শুরু করছো বল প্রয়োগ করার পরে প্রয়োগ বিন্দুটা শুরুর বিন্দু এবং শেষের বিন্দু একই বিন্দু হইছে, তাহলে আমাদের এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর যোগ সি এ ভেক্টর, এটা হইতেছে তোমার শূন্য ভেক্টর। মানে শূন্য ভেক্টর বললে আমাকে শূন্য নিচেও একটা আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা হলো গিয়া, যদি একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু দ্বারা যদি আমরা ভেক্টরকে সূচিত করি, তাহলে তার সমষ্টির মান হবে কত? শূন্য। তা এগুলো সব দেখা যাইতেছে আমার বেশক কিসের উপরে নির্ভরশীল? আমার জ্যামিতির উপরে নির্ভরশীল। তাহলে ভেক্টর যোগ করার নিয়মটা আগে বলতে আমরা, এটা কিতে হয়? এটা জ্যামিতিক নিয়মে হয়। জ্যামিতিক নিয়ম এটা, যেটা কিভাবে হয় সেটা আমরা দেখি। নিয়ম দুইটা আছে, একটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, আর একটা হলো ভেক্টর যোগের সামান্তরিক বিধি। আসলে ত্রিভুজ বিধিটার একটা এক্সটেনশন পার্টই হইতাছে তোমার সামান্তরিক বিধি, এক্সটেনশন পার্ট। ত্রিভুজ বিধিকে সামান্তরিক বিধির সাথে সমন্বয় করা যায়, যুক্ত করা যায়। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ বিধিটা আমরা একটু বলি। যদি তুমি দুইটা ভেক্টরকে এভাবে সূচিত করো, কোনো একটা সরলরেখা দ্বারা সূচিত করো, আরেকটা ভেক্টর হলো এর থেকে মনে করো এদিকে গেছে। যদি পরস্পর পরপর দুটি সরলরেখা দ্বারা দুইটি ভেক্টরকে সূচিত করা হয়, দুইটা সন্নিহিত সরলরেখা দ্বারা, সন্নিহিত বুঝছো তো? সন্নিহিত মানে অ্যাডজাসেন্ট, এই সন্নিহিত মানে তাদের একটা কমন পয়েন্ট আছে। এর থেকে বি, এটা একটা ভেক্টর তুমি সূচিত করছো, বি থেকে সি একটা ভেক্টর সূচিত করছো। ঠিক আছে, বুঝছো? এর থেকে একটা ভেক্টর, বি থেকে একটা ভেক্টর, দুইটা পরস্পর সন্নিহিত রেখা দিয়ে সূচিত করছো। তা সেক্ষেত্রে এই দুইটা ভেক্টরের সমষ্টি হবে, তোমার তৃতীয় রেখা, যেটা শুরুর বিন্দু হবে এ এবং শেষের বিন্দু হবে সি। তার মানে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে তুমি যদি একটা ত্রিভুজ সম্পূর্ণ করো, ত্রিভুজের 3 নম্বরটা বাহু হবে এই ভেক্টর দুইটার যোগফল। আমি আরেকবার বলি, যদি দুইটা সরলরেখা দ্বারা দুইটা ভেক্টর ইউ ভেক্টর এবং ভি ভেক্টরকে সূচিত করা হয়, এবং সরলরেখা দুইটা যদি সন্নিহিত থাকে, অর্থাৎ তাদের একটা যদি সাধারণ বিন্দু থাকে, তবে এই দুইটা সরলরেখা এ বি এবং বিসি দ্বারা তুমি যদি একটা ত্রিভুজ সম্পূর্ণ করো, অর্থাৎ প্রথমটার শুরুর বিন্দু
শেষেরটার প্রান্তবিন্দু যদি তুমি যোগ করে দাও, তাহলে এই শুরুর এবং শেষের যে বিন্দু যোগ করছো সেটাই হবে কি এবি এবং বিসি ভেক্টরের লব্ধি বা যোগফল। এটা হইব আমার লব্ধি, এটা হবে আমার লব্ধি। এটা হলো আমি সিঙ্গেল অ্যারো দিয়ে বসালাম এদিকে গেছে, এটাকে সিঙ্গেল অ্যারো দিয়ে দেখালাম এদিকে গেছে, আর এই দুইটা সমন্বিত রূপ হবে কোনটা? এসি। তাহলে যে কোনো ত্রিভুজের দুইটা বাহু দ্বারা, সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর সূচিত করলে তার সমষ্টি হয় তৃতীয় বাহু। ঠিক আছে? যদি যদি রেখা দুইটা পরস্পর একই দিকে যায়, তখন তাদের বীজগণিত যোগফল হইতেছে তার ম্যাক্সিমাম মান। আর যদি তাদের বিপরীত দিকে যায়, তাতেও তাদের বীজগণিত যোগফল হইতেছে তার ম্যাক্সিমাম মান। বুঝি নাই স্যার, কথাটা বুঝি নাই। মনে করো 5 নিউটন বল প্রয়োগ করছি আমি এই বা থেকে ডান দিকে, পরেরটা তোমার 7 নিউটন বল প্রয়োগ করছি আমি বা থেকে ডান দিকে। দুইটা একই দিকে যদি হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি কি হয় 180 হয় না 0 হয়? 0 হয়। 0 হয়, তাহলে সেটার সমষ্টি কি হবে? সরাসরি বীজগণিত যোগফল করা যাবে, তখন আর এইটা ধরতে হবে না। 7 নিউটন যোগ করলে কত হয়? 12। কিন্তু স্যার শূন্য না হলে ওটা ধরতে হবে। হ্যাঁ 12। আর যদি মধ্যবর্তী কোণ 180 হয়, মানে উল্টা দিকে হয়, পরস্পর উল্টা দিকে হলে মধ্যবর্তী কোণ কত? 180। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তুমি 5 থেকে 7 বিয়োগ করতে পারো, অথবা 7 থেকে 5 বিয়োগ করতে পারো। বিয়োগফল কত হইব? 2। তার মানে দুইটা ভেক্টর পরস্পরের দিকে ক্রিয়া করলে তাদের যোগ ম্যাক্সিমাম মান হবে তাদের সর্বোচ্চ যোগফল, আর সর্বনিম্ন মান হবে তাদের বিয়োগফল। আর যদি 100 থেকে 180 থেকে 0-র মাঝখানে কোনো কোণ কইরা যায়, তখন সেটা কি হবে? এই 2 থেকে 12 এর মধ্যে। তার মানে এসির মান হবে, যদি এটা তোমার কি কত হয়? 7 হয়, এটা 2 হয়, তাহলে এসির মান কত হবে বাজান? 2 থেকে সরি এটা 5 হয়, 2 থেকে 12 এর মধ্যে এসির মান কত হবে? 2 থেকে 12 এর মধ্যে। বুঝলাম না এই পার্টটা। যদি একই দিকে হয়, মনে করো এই যে ভেক্টরটা ওই একই দিকে হইলে তো যোগ করছো, বিপরীত দিকে হইলে বিয়োগ করছো। আর যদি মাঝখানে কোণ কইরা থাকে, মানে 180 আর 0-র মধ্যে ক্যালকুলেট করলাম না আমরা, হ্যাঁ স্যার। তাহলে আমার 150 হইতে পারে না, 120 হইতে পারে না, 90 হইতে পারে না। তখন Yes, sir. তখন তখন এটা কি হবে তোমার? তখন আমার এই হিসাবটা আসবে যে তখন এই মানটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মাঝখানে কোনো একটা মান হবে। এসির মান কত হবে তাহলে? 5, 7, 12 এর থেকে 2 এর মধ্যে যে কোনো একটা মান। 12 থেকে 2 এর মধ্যে যে কোনো মান। অবশ্যই 12 না, অবশ্যই 12 না, অবশ্যই 2 না। কোণ করে গেলে 180 থেকে 0-র মধ্যে কোণ থাকলে এই দুইটার মাঝখানে যে কোনো মান সর্বোচ্চ মানের সমান হবে না, সর্বনিম্ন মানেরও সমান হবে না। 12 থেকে কম হবে, 2 থেকে বেশি হবে। বুঝতে পারছি কথা আমার? Yes, sir. বুঝছি স্যার। ত্রিভুজবিধি বুঝছি। আর কেন হবে না সেটা বলে দেই। ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ইউ প্লাস ভি যদি 12 হয়, তাহলে এটা অবশ্যই কি হইতে পারবো না? 12 হইতে পারবো না, তাই না? অবশ্যই 12 হইতে পারবো না। এই জন্য আমাকে এটা করতে, আর এটা নির্ণয় করা যায়। এটার তুমি ইন্টারমিডিয়েটে গেলে তোমরা আবার এটা থেকে কিভাবে তোমার ওই এসি এর মানটা নির্ণয় করা যায় সেটা আমরা বলতে পারবো। তারপর যদি তোমরা যদি দেখতে চাও, আমি এক নজর দেখাই দিতে পারি। এই যে মনে করে এইভাবে দেখাইছিলাম আমরা না, এইভাবে দেখাইছিলাম না। এখন কথা হলো, যদি আমি এখন এসির মান নির্ণয় করতে চাই, কি করতে হবে? আমার এবি কে বাড়াই দিতে হবে। এবি কে বাড়াই দিয়া সিট থেকে এবির উপরে আমরা এবির বর্ধিতাংশের উপরে লম্ব টানছি। তাহলে মনে করো যে এই কোণটা করে, এই কোণটা তুমি জানো, এই কোণটা তুমি করো, এই কোণটা জানো যে ভেক্টর দুইটা, এ ভেক্টর ধরে নিই আমরা, এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, আর এটা হলো কি এ বি ভেক্টরের যোগফল। যোগফল। তাহলে আমাদের তাদের মধ্যে মনে করো থেটা কোণ করে গেছে। কত কোণ করে গেছে? থেটা কোণ করে কাজ করছে। তাহলে এটা কত হইব? এই কোণটা কত হইব? এটা হবে কি 180 মাইনাস থেটা, রাইট? হ্যাঁ স্যার। 180 মাইনাস থেটা কোণ। তাহলে আমরা
ত্রিকোণমিতির 180 মাইনাস থিটা কোণের মান জানি, হিসাব জানি কিভাবে বাই করতে হয়, সেক্ষেত্রে আমার এই বাহুর দৈর্ঘ্য জানা আছে, এই বাহুর দৈর্ঘ্য জানা আছে। যদি আমি এটুকুর দৈর্ঘ্য, এটা আমি লাল দিয়ে দেই, যদি আমরা এটুকুর দৈর্ঘ্য জানি তাহলে কি হবে, এই পুরাটা জানবো আমরা, রাইট? হ্যাঁ স্যার, দুইটা যোগ করে দিব। হ্যাঁ, আবার যদি এইটুকুর দৈর্ঘ্য জানি তাহলে কি আমার এই যে ত্রিভুজটা হইলো, নতুন যে ত্রিভুজটা হইলো, ত্রিভুজটার লম্বর মান ওইটার জানলাম আর ভূমির মান জানলাম। লম্ব আর ভূমির মান জানলে কি পিথাগোরাস দিয়ে আমি অতিভুজ অটোমেটিক। অতিভুজের মান বাই করতে পারবো না? ইয়েস স্যার। বুঝতে পারছো এবার কিভাবে করতে হয় ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। কেউ না বুঝে থাকলে প্রশ্ন করতে পারো। আছে নাকি প্রশ্ন, আছে নাকি? এটা বুঝি নাই, এটা না এখানে না বুঝলেও চলবো, আমার এই জায়গায় এই জায়গায় এটা না বুঝলেও চলবো, কিন্তু যেহেতু কষ্ট করে বুঝাইলাম তাই বুঝলে খুশি হব আর কি, যে না বুঝছে। তোমরা পাইবা ইন্টারমিডিয়েটে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার এইটা, ঠিক আছে? ভেক্টর প্রথমেই দিবে নাও। একদম পয়লাই ভেক্টর। কেউ যদি মনে করো ম্যাট্রিকে এসএসসি তে ভেক্টর ছাইরা যায়, ভেক্টর ছাড়া তো অ্যান্সার করা যায়, এখন তো সহজ করে দিছে। ত্রিকোণমিতি, কি বলে, জ্যামিতি, সম্পাদ্য, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর থেকে তোর একটা না দুইটা জানি অ্যান্সার করতে হয়। ফলে কি হয়েছে, দুইটা অংশ যে কেউ বাদ দিয়ে দিতে পারে, সম্পাদ্য বাদ দিতে পারে, ভেক্টর বাদ দিতে পারে, তাতে আমার কি উপপাদ্য আর স্থানাঙ্ক জ্যামিতি দিয়া, স্থানাঙ্ক জ্যামিতিটা সহজ, অ্যান্সার হয়ে যায়। কিন্তু যে বেটা ভেক্টর খাইয়া না যাইবো পরে গিয়া তো বদ হজম উপরে বদ হজম, বুঝতেছো? ওই যে স্যার এইটের সেটের মতো। সেটের মতো অবস্থা হইব আর কি। খাইতে তখন সবাই মনে কর হজম করতেছে, ও তখন খাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এই জন্য এই বোকামিটা করবা না। হ্যাঁ, আমরা আমাদের টিচার এই বোকামিটা করাইছিল, সেই জন্য আমি বাচ্চাদের ভেক্টরটা যখন বুঝাই ভাইঙ্গা ছুঁড়া তছনছ কইরা যতটুকু ভিতরে যা আছে সব বইলা দেই। যেমন এটা আমি না বললেও পারতাম, কিন্তু বলে দিছি। গেল এইটা, তাহলে আমি ভেক্টরের যোগের বিধিটা বুঝলাম। এখন স্যার এইটারে আপনি কিভাবে ইসেতে নিবেন, কি জানি বলে, এই সামান্তরিক সূত্র নিবেন। সামান্তরিক সূত্রটা হলো একই দিকে ব্যাক টু ব্যাক, তো সামান্তরিক হলো যে অনেক ফুটবলে, একটা ফুটবলে দুইজন ফুটবলার এক লগে লাথি মারছে, বুঝছিস? একটা ফুটবলে দুইজন ফুটবলার এক লগে লাথি মারছে, একজন এইদিকে লাথি মারছে, ঠিক আছে, আরেকজন মনে কর, হ্যাঁ, আরেকজন মনে কর এদিকে লাথি মারছে। এখন কথা হলো বল বেড়া যাইব কই? একটা হলো বল এদিক বরাবর কাজ করতেছিল, আরেকটা কি এদিক বরাবর বল কাজ করতেছে। ওই বেটা কি করে, ওই মেয়ে মাঝখান দিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের ভেক্টরের কাহিনীটা হয় এরকম যে যদি দুইটা বল একটা বিন্দুতে দুই দিক থেকে ক্রিয়ারত হয়, তাহলে এই দুইটা বলের যে ধারক রেখা আছে তাকে যদি আমি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধইরা সামান্তরিকটা সম্পূর্ণ করি, তাহলে আমার লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ। লব্ধিটা কি হবে? সামান্তরিকের কর্ণ, ঠিক আছে? এটা আমরা একটু সাইজ করে ফেলাই, যেহেতু সুযোগ আছে সাইজ করার, সমান করে ফেলাই, সুন্দর সামান্তরিক যাতে হয়, এটা সমান করে ফেলাই যাতে সুন্দর সামান্তরিক হয়। এখন সামান্তরিক হয়েছে, তাহলে আমার লব্ধিটা কি হবে? এই দুইটা সন্নিহিত বাহু ধইরা এই দুইটা যে করছি আমরা, তার কি তোমার কর্ণ বরাবর, এই হবে তার লব্ধি, ঠিক আছে? একদম। হ্যাঁ, এই মনে করো ইউ ভেক্টর, এইটা হলো ইউ ভেক্টর, হলো এইটা এই দিক গেছে, এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? ভি ভেক্টর মানে আরেকজন শুট করছে, এটা এই বরাবর কাজ করতেছে। হ্যাঁ, এখন মনে করো, হ্যাঁ, এটাকে ও ধরলাম, ও এ বরাবর ধরলাম আমরা ইউ, আর ও বি বরাবর ধরলাম আমরা ভি। তাহলে দেখো, যেহেতু এটা সামান্তরিক বানাইছি আমি, তাহলে এটা কি সামান্তরিক সমান এবং সমান্তরাল। তাহলে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি ছিল? তাদের ধারক রেখা এক থাকতে পারবে অথবা সমান্তরাল থাকতে পারবে, দৈর্ঘ্য সমান হবে, দিক একই হবে। তাহলে ও এর দিক যা, বিসি এর দিকও কি তাই না? ও এর দিক যা, বিসি এর দিকটা, ও এর দৈর্ঘ্য যা, বিসি এর দৈর্ঘ্য তাই না? তাই। সুতরাং ও এ আর বিসি সমান, তাহলে আমরা কি এটাকে ইউ ধরতে পারি। একই কারণে ও বি যা, এসিও তা, ভি। তাহলে আমার এই লব্ধিটা কি হইলো? তাহলে এইখানে দেখো ত্রিভুজ বিধি চলে আসলো। এই পার্টলি যদি এই অংশটুকু নেই, যে এই অংশটুকু নেই,
তাহলে কি ত্রিভুজ বিধি হয়ে গেল না? হ্যাঁ স্যার, দুইটা সমান্তর মানে দুইটা ত্রিভুজ একটা সমান্তর। ভি প্লাস ইউ সমান সমান লব্ধি, ভি প্লাস ইউ সমান সমান লব্ধি মানে কি, এটাকে ডাব্লিউ ধরি আমরা, ভি প্লাস ইউ সমান সমান ডব্লিউ ভেক্টর। আবার তুমি এটা যদি এই ত্রিভুজ বাদ দিয়ে যদি যাও, এই আমরা এটা ত্রিভুজ খেলবো না, এই ত্রিভুজে খেলবো না, ওকে ফাইন, খেলিস না, আমরা ত্রিভুজ শিফট করে ফেলাই। তুই তখন যদি বলছ আমরা এই ত্রিভুজ ধরবো, ধর, ডাজন্ট ম্যাটার, ধরলে কি হবে, একই কথা, ও টু এ টু সি, তার মানে ও সি হইলো আমার লব্ধি। তাহলে আমার সেটা ক্ষেত্রে কি হয়, স্যার ত্রিভুজ ব্যবহার করলে মেইন টার্গেট হলো মানে এই জায়গায় অতিভুজটা বাইর করতে পারলি। হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার বাহুটা বাই করা, অতিভুজটা তো সবসময় 3 নাম্বার বাহুটা বাই করা। হ্যাঁ, এখন দেখ, বীজগণিতের 2+5 করলেও 7 হয়, আবার 5+2 করলেও 7 হয়। এটা হলো কি, সংযোগ বিধি না বিনিময় বিধি বলে, বুঝছিস? তাহলে এই ভেক্টর তা মাইনা চলে, ইউ প্লাস ভিও ডাব্লিউ, ভি প্লাস ইউ ডাব্লিউ, এক জায়গায় সামান্তরিক সূত্র প্রমাণ করলাম, আবার ওই সংযোগ সূত্রের একটা অংশ প্রমাণ করলাম আমরা, ঠিক আছে? তো এটা হলো ত্রিভুজ বিধি, এটা হলো আমার কি বিধি, সামান্তরিক বিধি। আর সামান্তরিক বিধির ব্যবহারিক প্রমাণ সবচেয়ে সহজ। তুমি একটা সুতার মধ্যে একটা রিং ঝুলায় দিয়া সুতাটাকে যদি দুই পাশ দিয়ে দুই হাত দিয়ে টানো, দেখবা যে দুইটা বল রিং এর উপরে কাজ করতেছে না, দুই সুতার টান রিং এর উপরে কাজ করতেছে না, কিন্তু রিংটা কি এই সুতার দিকেও যায় না, এই সুতার দিকেও যায় না, রিং কি করে এইদিকে উপরের দিকে উঠতে থাকে। অনেকটা ওই যে বইয়ের ক্ষেত্রে তাই, বইয়ের পাতা খুলা দুই দিকে টান দাও, মাঝখানের মধ্যে টানটা পড়তেছে না, কিন্তু মাঝখানে টান দিলে কি হয়, মাঝখানটা উপরের দিকে উঠে আসে। বুঝতে পারছো তো? এটা হইলো আমার একদম প্র্যাকটিক্যাল ভেক্টরের প্র্যাকটিক্যাল প্রমাণ, যে দুইটা বল কাজ করলে বল দুইটার লব্ধি বলটা তাদের যে কোনো একটা দিকে না যায়া কি করে, দুইটা মিলে একটা দিক তৈরি করে সেদিকে যায়। তো এইটা সামান্তরিক বিধির ব্যবহারিক প্রমাণ হইলো আমাদের চেইনের লকেট। আমার গলার দুই সাইডে ঝুলা থাকে, আর লকেট ঝুলা থাকে কি মাঝখানে। বুঝছো? আচ্ছা, গেল এইটা। এইটা হলো আমার বিধি। তারপরে এই যে তোমার ত্রিভুজ বিধি কাজে লাগাইয়া এইটা দেখাইছে। আর ভেক্টর বিয়োগ বিধি, বিয়োগ বিধিটা হলো তোমার মানে একটা দুইটা একদিকেই কাজ করতেছে, তার বিয়োগ করবা। হ্যাঁ, আল্লাহ ওই পোলাপান করুন, হাওয়া হয়ে গেছে দেখি। আপনার সহ 4 জন, আমি সহকারে 4 জন। স্যার সন্ধ্যা বাড়ি গেছে গা। হ্যাঁ, রাত গেছে গা। রাত ছিল স্যার, ছিল স্যার ফাতিন রে ডাকতেছি, ফাতিনও আসে না, যে ভেক্টর চাইতেছিল সেই আসে নাই। হ্যাঁ, আমি বুঝি না, আমার এই পোলাপান গুলো আমার কোনো কিছু দেয় বুঝি না। আমি স্যার একবার হ্যাঁ, আমি মনে করছিলাম আজকে হয়তো আমি আসতে পারবো না, পরে দেখা গেল আমি আসতে পেরেছি। হ্যাঁ, যাদের ছিল কথা আসেনি তারা, যার ছিল না কথা এসেছে সে, খেয়েছে ভাত, খেয়েছে মাছ, পড়েছে ভেক্টর, খেয়েছে ধরা। স্যার কি কইতাছেন এগুলা? এই মনে করো দোকানের যদি ব্যবসা কম হয়, কাস্টমার কমে গেলে দোকানদারের কি মাথা গরম হয়ে যায়, তখন সে কি করে, কর্মচারীর হুদ্দতে, এই তোরা না কইছি এই বাক্স নিচে নামায় রাখবি, উপরে উঠাবি না, দিব একটা থাপায়া, কোনো কাম কাজ করো না, কিছু করো না। এখন আমার অবস্থা হয়েছে ওইটা, দোকান খুললা বইছি, কাস্টমার কম। তারপরে আবার যা কাস্টমার আসিল মালপত্র নাড়াচাড়ি করে, না ভাই এটা বাসায় আছে, আজকে নিম না, কালকে নিমনে গেছে গা। যাই হোক, যেটা বলতেছিলাম আমরা, তাহলে আমরা ভেক্টরের এই যে যোগ বিধি থেকে বিয়োগ বিধিটা একটু বুঝাই দিব না। এই হলো যোগ বিধি, এ বি সি। তাহলে আমার যোগ বিধি কি, এ বি ভেক্টর যোগ বি সি ভেক্টর সমান সমান কি বাজান, এসি ভেক্টর, রাইট? হ্যাঁ স্যার, এসি ভেক্টর। তাহলে আমরা কি করি, আমরা এখানে এবি, এখানে আমরা করতেছি কি তোমার এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর করতেছি, ত্রিভুজ বিধি, ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি। এবি ভেক্টর বিয়োগ এসি ভেক্টর, দুইটা বিন্দু, দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করে, অরিজিন আদি বিন্দু একটা। আর এই ভেক্টরের কি আদি বিন্দু ছিল এইটা, আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু ছিল প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দু।
দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু কোনটা? বিটা হলো দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, যেটা প্রথম ভেক্টরের কি প্রান্ত বিন্দু। ঠিক আছে, আর মানে এটা কি সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, উল্টে গেছে। দুইটাই মানে আদি বিন্দু একটাই। এসিরও আদি বিন্দু যা, এর এসির আদি বিন্দু এ, এবিরও আদি বিন্দু এ। তাহলে আমরা এইটা হলো ভেক্টরের যোগ বিধি পাইছিলাম। তাহলে আমরা কাজ করি, ওকে ফাইন, এবি মাইনাস এসি লিখলাম। এবি মাইনাস যদি এসি লিখি, তাহলে আমার কি বিসি কে সাইড চেঞ্জ করতে হবে, মাইনাস বিসি। যদি বিসি যদি মাইনাস হয় তাহলে সিবি কি হবে বাজান? প্লাস। বিসি ভেক্টর যদি মাইনাস হয় তাহলে সিবি ভেক্টর কি হবে? প্লাস উল্টা দিকে। প্লাস, উল্টা দিকে প্লাস হবে। তাহলে আমরা কি সিবি কে লিখলে প্লাস লিখবো না? হ্যাঁ স্যার। সিবি প্লাস যা, বিসি মাইনাস ও তা। তাহলে হয়ে গেল আমার এই দুইটা ভেক্টরের ত্রিভুজের বিয়োগ বিধি। এই এবি মাইনাস এসি ইজ ইকুয়াল টু সিবি। সিবি। তাহলে আমরা এটারে যদি আমি বাংলায় কই, তোর তো আবার বাংলা দরকার পড়ে না তো গো, তোরা তো বুঝোস না। বাংলায় কই এটারে, বাংলায় করলে কি হবে? দুইটা ভেক্টর যদি বিয়োগ করো তাহলে কি হবে? ভেক্টর দুটো লব্ধি হবে দ্বিতীয় ভেক্টর প্রান্ত বিন্দু থেকে, দ্বিতীয় ভেক্টর প্রান্ত বিন্দু কোনটা? সি থেকে প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুর দিকে, দ্বিতীয় ভেক্টর প্রান্ত বিন্দু থেকে প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুর দিকে, তার মানে সি থেকে বি এর দিকে। আর আদি বিন্দু থাকবেই না, আদি বিন্দু থাকবেই না। যোগের ক্ষেত্রে কিন্তু আদি বিন্দু ছিল, যোগের ক্ষেত্রে আদি বিন্দু ছিল না? ছিল, হ্যাঁ স্যার। ছিল, কিন্তু বিয়োগের ক্ষেত্রে অরিজিন নাই। দেখছো, খেয়াল করছো, এ নাই। তার মানে দুইটা ভেক্টরকে বিয়োগ করলে বিয়োগফল হবে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুর দিকে। গট ইট? মনে হ্যাঁ, রাখার স্যার। সহজ উপায়। আর আর এই ত্রিভুজ বিধিটা এখানে যেভাবে লিখছে সেটা আমরা যোগ বিধি থেকে যাইতে পারি। স্যার এইভাবে যাব আমরা, ইচ্ছা এইভাবে যাইতে পারো, এই বুঝে থাকতে পারো, তারপরে আবার বইয়ে কি কইছে সেটাও দেখতে পারো। এই যে এইটা বইয়ে কইছে এইটা, এটাও আমরা বুঝাই দিব, আমরা এটাও বুঝাই দিব। আমরা ওইটা হলো সহজ বুঝ দিলাম, এখন বইয়ের বুঝটাও আমরা বুঝি। তো সহজ বুঝটা আগে খাইলে পরে একটু বড় বুঝটা পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে আসলে দেখি এটা আমরা বইয়ের বুঝটা যাই। তাহলে এইটা হলো তোমার ইউ ভেক্টর, এবি হলো ইউ ভেক্টর, এবি হলো কি তোমার ইউ ভেক্টর, আর হলো এসি হলো তোমার, এসি কি তোমার ভি ভেক্টর, ভি প্লাস ইউ প্লাস ভিও প্লাস। তুমি চাইতেছো কি তোমার, তুমি চাইতেছো এখানে, তুমি চাইতেছো এখানে কি কি নিবা, নিবা কি জানি, তুমি নিবা হইলো কই আল্লাহ ই কই ভি মাইনাস ইউ, ইউ মাইনাস ভি না, ইউ মাইনাস ভি না, এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি করবা। এবি মাইনাস এসি করছে না? হ্যাঁ স্যার। কই দেখেন দেখেন, এবি মাইনাস, হ্যাঁ এবি মাইনাস উপরে উপরে স্যার। এই যে পাইছি, এবি মাইনাস এসি করছে। তাহলে আমরাও এবি মাইনাস এসি করবো। তাহলে আমাদের দেখো, তাহলে এখানে যদি এসি যদি ভি ভেক্টর প্লাস হয় তাহলে এসি ঠিক উল্টা দিকে রেখাটাকে বিপরীত দিকে বর্ধিত করলাম। হ্যাঁ স্যার। এসি সমান কইরা এই পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এটা যদি ভি প্লাস হয় এটা কি হবে? ভি মাইনাস। ভি মাইনাস। ঠিক আছে, তাহলে এইটাকে দিয়া এই ভি, এইটাকে দিয়া এ ই এ বি কে দিয়া আমরা সামান্তরিক সম্পূর্ণ কইরা সামান্তরিকের সূত্র ব্যবহার কইরা দিছি। তো সামান্তরিকের সূত্র কি? তাইলে তোমার এই সামান্তরিকের সূত্র হলো যে এবি প্লাস এই, এবি প্লাস এই যা, এবি প্লাস এই যা, এই প্লাস ইএফ হতা না, এবি হ্যাঁ, এই স্যার। প্লাস ইএফ যা, এবি প্লাস যেহেতু বিপরীত এই গুলো সমান। হতা। হ্যাঁ, তাহলে তাই যদি হয় তাহলে আমার এটা কি কর্ণ বরাবর লব্ধি হবে না? তাহলে আমার কি হবে? এবি প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে আমার? এফ, এফ ভেক্টর ই অনুযায়ী, সামান্তরিক বিধি অনুযায়ী। তাহলে আমার এবি কত? এবি হলো ইউ, এই কত? মাইনাস ভি, সমান সমান কত? তোমার ইউ। তার মানে ইউ এবং ভি ভেক্টরের বিয়োগফল হইল আমার এইটা উল্টা দিকে, এই সিবি যেদিকে ছিল আর এই এফ হচ্ছে কি তার নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, সিবি যেদিকে ছিল সেটারই নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে হয়ে গেল আমাদের এই প্রমাণটা। তাহলে আমরা এই প্রমাণটাও ইচ্ছা করলে বুঝতে পারি। আর শূন্য ভেক্টরের কথা আমি বলছি আমরা যে যেখান থেকে শুরু, তুমি যদি ঘুরে ফিরে আবার সেখানেই আসো সেটা হবে শূন্য ভেক্টর। আচ্ছা গেল, এই যে
এই বিধির ভেক্টরের বিনিময় বিধি ইউ প্লাস বি, যেটা আগে বলে আসছি আমরা, 5 যোগ 2 যা 2 যোগ 5 ও তা, তার মানে ইউ প্লাস ভি যা ভি প্লাস ইউ ও তা। এটাকে কি বলা হয়? যোগের বিনিময় বিধি বলা হয়। এটা আমরা ওই সামান্তরিক সূত্র বুঝাইতে গিয়ে বুঝাই ফেলছি। তারপর আসি তোমার ওই সংযোগ বিধি। সংযোগ বিধি হলো এরকম, 4 যোগ 3 যোগ 2 কত 9, অথবা 4 যোগ 3 যোগ 2 সমান সমান 9। তার মানে 4 এর সাথে 3 যোগ করে তার লগে 2 যোগ করতে পারো, অথবা 3 আর 2 যোগ করে তার সাথে 4 যোগ করতে পারো। তাতে আমার যোগ ফলের কোনো হেরফের হবে না। এটা হলো সংযোগ বিধি। মানে ওর সাথে ওর সংযোগ কইরা তারপর 4 যোগ করছি, আবার 4 এর সাথে 3 সংযোগ কইরা তার সাথে 2 যোগ করছি। যেটা করি দুইটাই আমার উত্তর দিবে। তাহলে আমরা এটা ক্লিয়ার করে বুঝাই দিই। মনে করো যে এ ও একটা ভেক্টর ইউ, তারপরে এ বি ভেক্টর হইলো ভি এবং বি সি ভেক্টর হইলো ডাব্লিউ। ঠিক আছে? এখন তাহলে আমার ত্রিভুজ বিধি অনুযায়ী ও বি ভেক্টর কত হয় বাজান? ও বি ভেক্টর হয় ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, ইউ হ্যাঁ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, ভি ভেক্টর। তাহলে আবার তোমার এসি ভেক্টর কি হয়? এসি ভেক্টর হয় তোমার, এসি হয় হইল গিয়া, এসি হয় ভি প্লাস ডব্লিউ। ঠিক আছে? এইটা প্লাস এইটা। আবার ওসি কি হয়? ওসি হয় তোমার, ওসি হয় ওবি প্লাস বিসি, না? ওবি প্লাস বিসি, মানে ইউ প্লাস ডব্লিউ প্লাস ভি। হ্যাঁ ওবি হইলো আমার ডব্লিউ, না? ওবি হইলো ইউ প্লাস ভি। হ্যাঁ স্যার, ইউ প্লাস ভি, যেহেতু ইউ প্লাস ভি। হ্যাঁ বিসি হইলো আমার ডাব্লিউ। তাহলে ওসি সমান সমান কি হইলো? ইউ প্লাস ভি আগে যোগ কইরা তার লগে ডাব্লিউ যোগ করছে। এখন আসি তোমার আমার এই আরেকটা কোনটা যদি নির্ণয় করব, আরেকটা হইতেছে তোমার আমি নির্ণয় করব ওসি কে ও এ প্লাস এসি দ্বারা। ওসি কে নির্ণয় করব ও এ প্লাস এসি দ্বারা, ও এ প্লাস এসি। তাহলে ও এর মান কত? ইউ। এসির মান কত? ভি প্লাস ডব্লিউ। তাই তো? তো দেখো এটাতে ওসি আসছে কি আমার ইউ প্লাস ভি যোগ করে পরে ডাব্লিউ, আর এখানে ওসি আসছে কি ইউ রাইখা ভি প্লাস ডব্লিউ যোগ করে। তার মানে কি ওই যে 4 যোগ 2 যা, আবার 4 যোগ 3 যোগ 2 ও তা। প্রমাণ হয়ে গেল। এটা কি বলি আমরা? যোগের সংযোজন বিধি, অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা গেছে। তারপরে হইল গিয়া আমরা তো ডিটেলস বুঝাচ্ছি, তাই না? ভেক্টরে সংখ্যা গণিতক বা স্কেলার গণিতক, তার মানে কোনো ভেক্টরকে, যেমন এ একটা ভেক্টর, তাকে তুমি 2 দিয়ে গুণ করলা, 2a ভেক্টর। যেমন এক্স একটা বীজগণিত রাশি, তারে 2 দিয়ে গুণ করলে আমরা কি লিখি? 2x লিখি না? তো সেরকম ভাবে ভেক্টরের ক্ষেত্রেও স্কেলার গুণিতক দিয়ে গুণ করা যাবে। তাহলে সেটা কি হবে? 2a ভেক্টর। আর যদি এম যদি আমার এই স্কেলার গুণিতকটা হয়, আমি তো এখানে 2 একটা উদাহরণ হিসাবে ধরলাম, 2 এর জায়গায় যদি এম একটা আমরা প্রতীক হিসাবে নিলাম, সিম্বল ধরলাম যে এম হইতেছে তার স্কেলার গুণিতক। যদি এম তো প্লাস মান হইতে পারে, এম তো মাইনাস মানও হইতে পারে, তাই না? ইট ক্যান বি 2। তুমি -2 দিয়ে গুণ করলে কি হবে? -2 দিয়ে গুণ করলে -2 দিয়ে গুণ করলে একটা হবে, +2 দিয়ে গুণ করলে একটা হবে। কি হবে স্যার? মনে করো যে এই এ ভেক্টরটা হইতেছে সংখ্যার মানে 1, তাহলে কি হবে? যদি এ ভেক্টর এ হয় তাহলে আমি কি করব? প্লাসের দিকে 2 ঘরে যাব, 1, তাহলে প্লাসের দিকে 2। ঠিক আছে? আর যদি আমার এম এর মানটা মাইনাস হয় তাহলে আমি কি যাব? বিপরীত দিকে 2 ঘর যাব। তার মানে এই এম এর মান যদি মাইনাস হয় তাহলে এর মানের বিপরীত দিকে
ভেক্টরের মানটা হবে। আর এর মান যদি প্লাস হয় তাহলে এর মান যেদিকে ভেক্টরের মানটাও সেদিকেই হবে ওকে। যোগ হইলে। ঠিক আছে, ক্লিয়ার? আর শূন্যতা গুণ করলে কি হবে? শূন্য ভেক্টর হবে। শূন্যতা গুণ করলে কি হবে? শূন্য ভেক্টর হবে। ভেক্টর। আচ্ছা, এখানে আবার এটাকে করে দেখাইছে তোমার, এটাকে করে দেখাইছে যে তুমি এ থেকে বি দিকে 1 ইউনিট ভেক্টর গেছো, ইউ ভেক্টর গেছো, মনে করো 2 মিটার গেছো, 2 মিটার পার সেকেন্ড গেছো, বা হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড গেছো। বি থেকে সি পর্যন্ত গেছো 2 মিনিট, কি 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তো সবই যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে 2 কয়বার গেছো? একই দিকে যেতে গেছো, তুমি কি লিখবা? আমি স্যার গেছি হইলো 1 2 3 4 5 6, আমি 6টা ইউ গেছি, 6টা 2 গেছি স্যার। তাহলে আমার মোট দূরত্ব কত? এর থেকে জি পর্যন্ত কত? 6 2 12, তা কার দিকে? ইউ এর দিকে। কারণ 12 দিকেও যা, ইউ এর দিকেও তা। 6। ও তোদের ম্যাডাম জিজ্ঞেস করতেছে 6 কি? I can simply say 6 and I can say 6, সুন্দর করে বলতে পারি 6, it doesn't matter. আমার এখানে ফর্মালিটিস তো করা দরকার নাই। While I am speaking with my student, no, I will be free and frank with my student. I will be at home with my am I just পড়াইতেছি অত তোমার লগে ঝগড়া করতে আসি? দিছি, তারাই দিছি, বুঝছিস? এদিকে আমজনতা বসে বসে। তাসমিয়া চিনিস? আমার বউকে চিনিস? স্যার কে? সোনিয়া মিসকে চিনিস? সৈয়দ সোনিয়া? জি স্যার। ওই ভদ্রমহিলা আমার বউ হয়। এখন চিনছিস? তোদের কি পড়াইতো? বাংলা সমাজ? স্যার বাংলা। হ্যাঁ, এখন বুঝতে পারছো তো 6 আর 6 নিয়ে কেন কথা বলেছে? যেহেতু আমি ফিজিক্স পড়াই, সো আমাকে বাংলার কি জানি টিপস দিয়ে গেল। তাও আমার ছাত্রদের সামনে অপমান। আল্লাহ বাঁচাইছে, মানে লোকের মানে আল্লাহ রাখছে, ভিডিও অন না, অপমানটা ভিজিবল হয়ে যেত। আজকে স্যার ছাত্র সংখ্যা কম। হ্যাঁ হ্যাঁ, সব দিক দিয়ে আল্লাহর রহমত। তাহলে এটা আমরা বুঝলাম, এটা তোমরা এইটা দেখো, এই বইলো পড়ো, আমার না বুঝলে বইলো, তাহলে তোমার ওই তুমি এম প্লাস এন কে বিনিময়, এটা হলো বন্টন নিয়ম। মানে ভেক্টর যদি তোমার যোগ করলে, যে ভেক্টর দিয়ে যদি গুণ করো, তো গুণটা বন্টন হয়ে যাবে, এম ইউ প্লাস এন ইউ লেখা যাবে। অর্থাৎ তুমি এক্স প্লাস ওয়াই কে যদি যখন এ দিয়ে গুণ করো, তখন এটাকে দুইটার মধ্যে গুণ যায় না, এ এক্স প্লাস এ ওয়াই লেখো না, এটা কি বলি আমরা? গুণের বন্টন নিয়ম। গুণটা বন্টিত হয়েছে, এক্স এর সাথে বন্টন হয়েছে, ওয়াই সাথে গুণটা বন্টন হয়েছে। তাহলে এটা হয়। হ্যাঁ, আবার যদি তুমি ইউ ভেক্টর আর ভি ভেক্টরকে একটা স্কেলার রাশি এম দিয়ে গুণ করো, তাহলে এই এমটাও বন্টিত হবে, এম ইউ প্লাস এম সমান ভাবে ভাগ হয়ে ভি। যাবে। হ্যাঁ, গুণটা আলাদা করে যোগ করলে যা, গুণ করে যোগ করলে যা, যোগ করে গুণ করলেও তা। মানে এই নিয়মটা বীজগণিতে আছে। ভেক্টর মানে, হ্যাঁ মানে, ভেক্টর এই নিয়মটা মানে, বন্টন নিয়মটা গুণের মানে। স্যার এগুলি তো আমরা জানতাম, এগুলি তো জানি, আমরাও জানি, কিন্তু কথা হইলো মানে কি না সেটা একটা বিষয় আছে। ওই যে তারপরে চিহ্নের ব্যাপারগুলা বলছে, ওই যে প্লাস হইলে মাইনাস হইলে দিক চেঞ্জ হবে, এটা পড়ো, না বুঝলে আমাকে বললিও। আগে মনে করতাম যোগ বিয়োগ এগুলাই সব, কিন্তু সব জায়গায় যে মানে এটা তো জানতাম না। ও, মানি না। আরে তোমার সংখ্যা তত্ত্বে তো ছাতা মাথা কিছুই পড়ো নাই। একটা সংখ্যা তত্ত্ব পড়ো, একটা এক জাতের সংখ্যা পড়ো, হইলো ডেসিমেল। হেক্সামেলও পড়ো না, অক্টামেলও পড়ো না, বাইনারি তো ওই কম্পিউটারে আছে দেখে দুই চার লাইন পড়ো। আর ওই যে ইয়ে তোর মেশিন ল্যাঙ্গুয়েজ তো ওই হেক্সামেল, অক্টামেল আর ওই যে বাইনারি দিয়া কম্পিউটারে, ডিজিটাল ইলেকট্রনিক্সের। তার মানে উপরে ক্লাসে গেলে তোর ওই যে সংখ্যা তত্ত্ব পড়লে বা তোর ওই যে মৌলিক গণিত পড়লে তখন মনে করো তেল বাইরে হয়ে যাবে। এটা তো কোন রকম, তোমার মাস্টাররা যে যারা যে মাস্টার্স করছে না ম্যাথে, তারাও মনে করো ওই যে এই দরজায় গিয়ে উষ্টা খাইয়া পড়ে থাকবো। ডাইরেক্টলি কইলাম, আমি আমার স্যার আপনি পারেন? জি না, আমিও পারি না। অত বয়স করার কিছু নাই, তবে এটা ঠিক চেষ্টা করি।
তারপরে আসি তোর আজকে এই পর্যন্ত শেষ করব, পজিশন ভেক্টর পর্যন্ত পড়াই দিয়া কিসা শেষ। তারপরে ইয়েগুলো ক্যালকুলেশন গুলো পরে দেখাই দিব না, অনুশীলনী গুলা। পজিশন ভেক্টর হইলো আমরা তো গ্রাফ কাগজ তো ব্যবহার করতে পারি। গ্রাফ কাগজে কি করি আমরা? এটা গ্রাফ কাগজে কি করি? হোয়াট ডু ইউ ডু ইন এ গ্রাফ পেপার? গ্রাফ পেপারে কি করি? গ্রাফ পেপারে আমরা কতগুলো বিন্দুর অবস্থান নির্ণয় করি। এম আই রাইট? হ্যাঁ স্যার। কেমনে নির্ণয় করি বিন্দুর অবস্থান? কেমনে নির্ণয় করি বাপ? স্যার মানে কেমনে বুঝাবো এটা? কেমনে নির্ণয় করি মানে কিসের ভিত্তিতে নির্ণয় করি? গ্রাফ পেপারে আমি বিন্দুটা যে বসাইতেছি, এটা তো আমি গ্রাফ পেপারে ওই মাথায় বসাইতে পারতাম, আমি ওই মাথায় বসাই না কেন? কেমনে বসাই? এটা শর্ত স্যার, কতগুলো তো শর্ত থাকে স্যার। শর্ত থাকে আর কি থাকে? দুইটা এরপর স্যার কোন পরস্পরছেদী হ্যাঁ স্যার পরস্পরছেদী সরলরেখা ছেদ বিন্দু থেকে ওই লেখচিত্রে যে জায়গাটা, এই যে লাল হালকা লাল যে এলাকাটা আছে, সেই এলাকাটার একটা বিন্দু, ওই বিন্দু বিবেচনা কোথায় আছে? ওই বিন্দুটা কে? ওই বিন্দুটাকে নাম দিছি আমরা ও বিন্দু বা মূল বিন্দু। এই মনে করে এ পি একটা বিন্দু, কার সাপেক্ষে? মূল বিন্দু ও এর সাপেক্ষে, রাইট? ওর সাপেক্ষে। তাহলে হ্যাঁ, স্যার। এইরকম ভাবে ভেক্টরও একটা বিন্দুর সাপেক্ষে যদি নির্ণয় করি, তখন তাকে ওই বিন্দুর সাপেক্ষে অপর বিন্দুটার অবস্থান ভেক্টর বলা হয়। কথা বুঝতে পারছো আমার? স্যার আরেকবার বলেন স্যার। লেখচিত্র যেমন মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি না, হ্যাঁ স্যার। ঠিক অবস্থান ভেক্টরের ক্ষেত্রেও একটা মূল বিন্দু আছে, ওই বিন্দুর সাপেক্ষে যে বিন্দুটার ভেক্টর নির্ণয় করতেছে ওই বেটা কোথায় আছে, এইটাই হলো ওই বিন্দুর অবস্থান ভেক্টর। কার বিবেচনায়? মূল বিন্দুর বিবেচনায়। ঠিক আছে? তাহলে তুমি মনে করো যে আমরা দুইটা বিন্দু নিছি, মূল বিন্দু থেকে দুইটা বিন্দু নিছি, দুইটা ভেক্টর দেখাইছি, ওপি একটা ভেক্টর আর ও কিউ একটা ভেক্টর। আমরা একটু বাইরে গেলাম, হ্যাঁ, ওপি এবং ও কিউ দুইটা ভেক্টর আমরা নিছি কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর হলো ওপি, ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর কি? ওপি। ওপি হ্যাঁ, ধরে নিলাম এটা এ। হ্যাঁ, আবার ও বিন্দু সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হইলো তোমার ও কিউ, ধরে নিলাম আমি এটা হইতেছে বি ভেক্টর। ঠিক আছে? উই জাস্ট কনসিডারড ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। এখন যদি বলে যে তুমি তো পি বিন্দুর অবস্থান পজিশন ভেক্টর জানো, ভালো করেছো, তুমি বারান্দায় লাইট জ্বালাইছো, এখন তুমি কাজ করো, অ্যাকোয়ারিয়াম একটা গ্রুপ দিয়ে আসো। বারান্দার লাইট, ওই যে তোর লাইট ছিল, সুইচ বোর্ড খুলে দেখি যে লাইটের যে তার আছে, সুইচের তার, সুইচের জায়গায় সুইচ আছে, তার খোলায় ছুঁয়ে দিছে। নতুন বাড়িতে আইছি না, হ্যাঁ, আমি তোর আইসা তোর ইয়েতে এই ইলেকট্রিক বোর্ড গুলার 5টা 6টা তোর ইসে ওই প্লাগ গুলো 6টা চেঞ্জ করছি, আমি 6টা প্লাগ চেঞ্জ করছি, 6টাই হলো যে আমাদের বাসায় স্যার অনেকগুলো চেঞ্জ করতেছে। আবার স্যার বাড়িওয়ালা কি করছিল, যখন আমরা বাসে উঠতেছি, হ্যাঁ, সে নাকি সাবান পানি দিয়ে তোর রুমাল ভিজিয়ে সে সুইচ মুছাইছে, আমারও তাই বলছে। আমি বাসায় আসার পরে মানে এই কথা শুনি না, আমি কই কেউ যে মরে না, এটা অনেক বড় একটা জিনিস। কপাল ভালো। লবণ পানি দেওয়া মুছলে আরো ভালো হইতো না? একে পারফেক্ট, না মরলেও মরতো। আচ্ছা, এখন কথা হইলো তাহলে পি কিউর অবস্থান ভেক্টর কি হবে? পি কিউ এর অবস্থান ভেক্টরটা কি হবে? আমরা তো ওপির অবস্থান, ওর সাপেক্ষে পি বিন্দু জানলাম, ওর সাপেক্ষে কিউ বিন্দু জানলাম, তাহলে ও পি আর কিউ বিন্দু যোগ করলে যে রেখাটা হইব তার অবস্থান ভেক্টর কি হবে? পি কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে আমি পি কিউর যদি অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করব? তোর ও কিউর অবস্থান ভেক্টর থেকে ও কিউ মাইনাস ওই যে বিয়োগ বিধি, ও কিউ মাইনাস ওপি সমান কি? পি কিউ না? হ্যাঁ স্যার। বিয়োগ বিধি অনুযায়ী এইটা যে শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুর দিকে পর্যন্ত। তাহলে আমার পি কিউ হবে ও কিউ মাইনাস ওপি। তাহলে আমার পি কিউ এর অবস্থান ভেক্টর কি হইলো? এই দুইটার বিয়োগ ফলের সমান। এম আই রাইট? হ্যাঁ স্যার। মানে আমার ও কিউ কত হইছে? ও কিউ হইতেছে আমার বি, আর আমার ওপি কি ছিল? এ।
তাহলে আমার কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি জানা থাকে, তাহলে ওই দুইটা বিন্দু দিয়ে গঠিত রেখার অবস্থান ভেক্টর জানতে হলে কি করতে হবে? আমাদের ওই রেখার আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ দিব। তা আদি বিন্দু কোনটা? প্রান্ত বিন্দু থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ দিব। প্রান্ত বিন্দু হলো এটার কিউ, কিউর অবস্থান ভেক্টর কত? বি। বি থেকে কি করছি আমরা? পি এর অবস্থান ভেক্টর এ বিয়োগ করছি, দ্যাট ইজ এ। এ বুঝতে পারছি? হ্যাঁ স্যার। সবাই বুঝছি? মানে 3 জন বুঝছি? ও 5 জন হইছে। 5 নাম্বারটা কে? হায় হায়, কে এইটা? হিমু। রুমি আল্লাহ, আসসালামু আলাইকুম আমি তো বাতাস থেকে পড়লাম। ক্লাস মাত্র শেষ হয়ে একটু পরে তুই আইসস। আজকে ভেক্টর মানে আমি জানি না, ওই আবার আজকে কিন্তু কাটছে না। আমি ক্লাস করাইতেছি তোমার, আমি বলি 5টা 10 থেকে এই 6টা 38 পর্যন্ত। স্যার ওরা মনে হয় এরকম স্যার এরকম কিছু একটা করছে যে স্যার 10 জনের নিচে বা 8 জন বা 5 জনের হ্যাঁ, নিচে মনে হয় একটা দিছে, ছাড় দিছে। তো যাই হোক, তাইলে আমরা কি এই অবস্থান ভেক্টরের বিষয়টা বুঝছি? হ্যাঁ স্যার। স্যার আমার একটু কাজ ছিল তো স্যার, তাই আমি অ্যাটেন্ড করতে পারিনি, দুঃখিত। কি ছিল? একটা কাজ ছিল স্যার, এখনো স্যার শেষ হয়নি যদিও, স্যার মানে আপনাকে একটু বলার জন্য ক্লাসে আসছি। ও কি কাজ করতেছো বাদান? আমি স্যার একটু বাইরে আছি তো স্যার। বাইরে কোথায় বাদান? মানে এই স্যার এই যে মুক্তি নার্সিং হোমের সামনে পিঠা স্যার, খেতে নামছো? না স্যার, না স্যার, মানে এখন স্যার বের হয়েছিল, এখন আমার বাসায় আসছি, কম্পিউটারের ক্লাসে ঢুকলাম, এখন আমি আবার বের হবো স্যার। ও আচ্ছা, এইটার ভিডিওটা নিয়ে দিয়ে দিব না, আমি ওই ডিটেলসটা মানে আজকে মোটামুটি ভেক্টরের পুরাটা ডিটেলসে আমরা আলোচনা করছি, ভিডিওটা দেখো। জি স্যার, জি স্যার। আর Yes, এই sir. তাসমিয়া তোমাকে কিভাবে দিব? স্যার আপনি কিভাবে দেন ভিডিও? এই ইয়ে দিয়ে দিই, কি জানি বলে, এই জুমে দিয়ে দিই, অনলাইন ক্লাস গ্রুপে অনলাইন গ্রুপে দিয়ে দিই। এন্ড তুমি চাইলে তুমি তোমার ইমেল আইডিটা দিলে তোমাকেও আমি দিয়ে দিতে পারবো, মানে আমার কন্টাক্টে থাকলে আমি দিতে পারবো। আর নাহলে তুমি এই অর্পণ অর্পণ, হ্যাঁ তুমি কি ওকে দিতে পারবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পারবা না? গ্রুপে অ্যাড করে নিতে হলো স্যার, সহজ সহজ সমাধান। আজকেটা তুমি ওকে দিয়ে দাও, পরে ও ইমেল আইডি দিলে আমি ওরে অ্যাড করে নিলে ও পরে এখান থেকে নিতে পারবে। আজকেটা দিয়ে দাও, আজকেটা দরকার আছে, আজকেটা ডিটেইলস বলছি তো। আমি জানতাম জাস্ট দিব। তারপরে হ্যাঁ? মানে স্যার একটু বেশি কাজ ছিল তো স্যার, ওই তাই তুমি রাগ করে ইসে করবা, দিব। ওরে আমার গ্রুপে ওর থেকে এইটা নিয়ে অ্যাড কইরা, অথবা তুমি ওই যে হ্যাঁ অ্যাড করা ছাড়া তো উপায় নাই। আর নাকি আমি কাজ করি ইউটিউবে আপলোড করে দিই আজকেরটা, তুমি লিংকটা শেয়ার করে দিও। তাসমিয়া বুঝছিস তো? ইউটিউবে চ্যানেলের নাম কি? হ্যাঁ বুঝি নাই। স্যারের চ্যানেল প্রাইভেট চ্যানেল, এটা সমস্যা। প্রাইভেট, আমি তোমার লিংক দিয়ে দিলেই হবে, লিংক দিলে তুমি লিংকে ক্লিক করলে দেখতে পাবা, ডাউনলোডও করতে পারবা। স্যার মেসেঞ্জারে লিংক দিয়ে দিলে ভালো হয়। মেসেঞ্জারে কি তুমি আমার সাথে অ্যাড আছো? না হা হা। স্যার, স্যার হোয়াটসঅ্যাপে দিলে দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপে তো নিবে 52 53 বা 90। না স্যার, এত বড় ভিডিও নিবে স্যার না, হয় না, যায় নিবে না। না। না স্যার, আপনি লিংক দিয়ে দিন স্যার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তুই আমাকে কাজ করিস, আমার নাম্বার তো জানা আছে না তাসমিয়া স্যার? নাম্বার, ওই নাম্বারে তুই হোয়াটসঅ্যাপে একটা পাঠাইস, আমি তাহলে হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিব না। স্যার নাম্বার পাঠাবো? হোয়াটসঅ্যাপে হ্যাঁ পাঠাইতে পারিস, আমাকে মেসেজ করে দিস, মেসেজ করে তো আমার ইমেল আইডিটা পাঠাই দে না, আমি তাহলে তো তোর ইউটিউবে লিংকটা পাঠাই দিতে পারি। ওকে স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকে। স্যার তাহলে স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনি ওয়ালাইকুম একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দিয়েন স্যার, তাড়াতাড়ি করে আচ্ছা আচ্ছা, দেখে নেবেন ইনশাআল্লাহ। ওকে, ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।